গল্প সময়ের সঙ্গী। সারাটা রাত ছটফট করেছি, কখনো ব্যথায়, কখনো বা অনাগত সন্তানের চিন্তায়। বাড়ির একটা মানুষ আসেনি এগিয়ে, এমনকি আরিফও না। নিচের ড্রয়িং রুমে ঘুমিয়েছে সে, আমিও আগ বাড়িয়ে যাইনি তার কাছে। আমার প্রতি, নিজের সন্তানের প্রতি যার মায়া নেই, তার প্রতি আলগা দরদ দেখিয়ে আমারই কি বা লাভ। সকালে ঘুম থেকে উঠতে বেশ দেরি হলো। নিচে নেমে দেখি আরিফ অফিসে চলে গেছে। মা বসে ফোনে কথা বলছে। আমি এক গ্লাস পানি খেয়ে ফ্রেশ হতে গেলাম। তারপর রেডি হয়ে ডাক্তার আপুকে কল করে জানালাম যে আসছি আমি। ড্রয়ার খুলে কিছু টাকা বের করলাম, আমার জমানো টাকা এগুলো। হাতে ব্যাগ নিয়ে নিচে নেমে টাকাগুলো গুনে উঠাতে উঠাতে শাশুড়ি মাকে বললাম, মা আমি ডাক্তারের কাছে যাচ্ছি, অনেক লেট হয়ে গেছে, তাই তাড়াহুড়ায় বের হচ্ছি। ওনার যান আমার কথা কানেই গেল না, উকিঝুঁকি মেরে টাকা দেখার চেষ্টা করছে। আমি আবারও বললাম, মা আমি যাচ্ছি ডাক্তার দেখাতে। এবার উনি বললেন, শুধু শুধু ডাক্তার দেখাবে কেন, ব্যথা কমেনি? আমার খেয়াল আপনাদের থাকলেও এ কথা কাল রাতে জিজ্ঞেস করতেন। যাই হোক, ওসব বাদ দিন, ব্যথা এখনো আছে অল্প, একবার গিয়ে চেক আপ করাতে হবে। শোনো বৌমা, এ সময় একটু আদুক্কু ব্যথা করেই থাকে, তাই বলে ঘন ঘন ডাক্তার দেখাতে হবে নাকি? টাকাগুলো খরচ না করে রেখে দাও, কাজে লাগবে। সপ্তাহ বাদে তোমার বড় ননদের মেয়ের জন্মদিন, নাতনি আমার আবদার করেছে গলার চেইন যেন দেই। একমাত্র মামি হিসাবে তোমারও তো কিছু দায়িত্ব থাকে, তাই না? মানে আমি বলতে চাচ্ছি, টাকাগুলো দিও আমায়, আর বাকিটা আমি ভরে গলার চেইন বানিয়ে দিব। আমার মেজাজ খারাপ হলো ভীষণ। ভ্রু কুঁচকে বললাম, আপনার কাছে না বাজার সদাইয়ের টাকা নেই, আপনার ছেলের থেকে চাইতে বললেন। এ নিয়ে অশান্তিও তৈরি হলো। এখন হুট করে এতগুলো টাকা পাবেন কোথায়? আর ঘন ঘন ডাক্তার দেখাই মানে? 5 মাসে এবার দিয়ে 2বার যাচ্ছি, তাও ঘন ঘন মনে হচ্ছে আপনার কাছে। কোনো সমস্যা না থাকলে তো যেতাম না। আমি কাল ব্যথা পেয়েছি মা, এখনো আছেই ব্যথা। বেবি কোন পজিশনে আছে দেখতে হবে। বিয়ের এতগুলো বছর পর বাচ্চা হচ্ছে আমার, কোনো রিস্ক নিতে চাই না। আর যদি বলেন টাকার কথা, এই টাকা আমার নিজের গোছানো। জমিয়েছে তো আমার সংসার থেকেই, আমার ছেলের টাকার থেকেই। তো তার বোনের মেয়ের জন্মদিনে সামান্য কিছু সহযোগিতা করলে কি হয় তোমার? মেয়েটা মুখ ফুটে 4 আনার চেইন চেয়েছে, না কি করা যায়? এমন তো না যে তোমায় কিছু দেয় না ওরা। তোমার বিয়েতে গিফট দিয়েছে, দাওয়াত দিয়েছে, ও বাড়িতে খেয়ে এসেও দেখছি সামান্য সৌজন্যবোধ নেই তোমার। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে আমার সন্তান ঠিক আছে কিনা এটা না জেনে আমি জন্মদিন পালন করে বেড়াই? বাকি রইল গিফটের কথা। একটা 5 বছরের মেয়েকে শিখিয়ে না দিলে সুন্দর করে 4 আনা স্বর্ণের চেইন চাইতে পারে? সামর্থ্য যতটুকু ততটুকুই দেওয়া উচিত। এবার ঋণের বোঝা আরও বেড়েছে। তারপর আপনার ছেলেও সন্তান হবে কিছুদিন পর, সামনে টাকা পয়সার ব্যাপার আছে অনেক। যেসব চিন্তা কি আপনাদের আছে? আর এমন তো না যে কখনো কিছু দেয়নি তাদের। মেয়ের 5 বছর, 4 বছরের 4টি জন্মদিনেই 3 আনার চেইন, পায়ের নুপুর, ব্রেসলেট, চুড়ি দিয়েছেন। এবার না হয় পোশাক দিয়ে দেবেন। আর তা না হলে 1-1.5 আনার মধ্যে হাতের আংটি, চেইন তো দিয়েছিনি একবার। বাকি রইল আমার খাওয়ার কথা। হ্যাঁ, তাদের বাড়ি গিয়ে খেয়েছি আমি। বিয়ের 6 বছরে 3বার গিয়েছি, সেই জন্মদিন উপলক্ষেই। এমনকি কখনো তো খাওয়া হয়নি তারা। অথচ আমরা কিন্তু মাস 2-3 পর পরই তাদের দাওয়াত করে এনে খাওয়াই। খাবার বা উপহার নিয়ে কিছু বলতে নেই, তাও বললাম। আপনি খোটা দিলেন বলে আল্লাহ মাফ করুক। আপনার বড় মেয়ে আমার বিয়ে খেয়ে আমায় উপহার দিয়েছে 350 টাকার একটি হাত ঘড়ি। দাম নিচে লেখাই ছিল। সাধারণত বিয়েতে বউকে ঘড়ি দেয় না সচরাচর, তবুও দিয়েছে, যেহেতু খুশি মনে গ্রহণ করেছি। সুতরাং গিফট আর খাবার নিয়ে অত্যন্ত আমায় খোঁটা দিতে আসবেন না। আপনি সম্পূর্ণ গল্প পড়তে
নাদিয়া আফরিন ইংরেজিতে লিখে সার্চ দিয়ে আমার পেজটি ফলো করতে পারেন। শাশুড়িমার মুখে যেন আদার নামলো। আমি আর কিছু না বলে দরজার কাছে গেলাম। পিছন থেকে তিনি আবারও বললেন, তেমন হলে তোমায় আমি সরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছি, কম টাকায় হয়ে যাবে। এ কেমন মানুষ ভাই? এই পেট ব্যথা নিয়ে গরমের মধ্যে লাইন ধরে দাঁড়িয়ে সরকারি হাসপাতালে চেক আপ করাবো আমি? তিনি তেতিয়ে উঠে বললেন, আমরা কি যাইনি কখনো সরকারি হাসপাতালে? একটু কষ্ট করলে কি এমন হবে? সব কিছুতেই এত কেন বেশি বোঝো তুমি? মুরব্বীদের কথা মান্য করে চলতে হয়। অদ্ভুত তো, আমার কাছে টাকা থাকা সত্ত্বেও কেন নিজেকে আর নিজের সন্তানকে কষ্ট দেব? আমার পেটে ব্যথা হচ্ছে, চিন্তায় সারা রাত ঘুমাতে পারিনি, আর আপনি টাকা নিয়ে পড়ে আছেন। পাশের ঘর থেকে শ্বশুর চেঁচাতে চেঁচাতে বেরিয়ে এসে বলল, আবার শুরু হলো নাটক? সকাল হতেই তোমাদের শুরু হয়ে গেল। শাশুড়িমা ন্যাকাম্য সরে বলল, দেখো না, রিমাকে বলছি সরকারি হাসপাতালে নিয়ে যাই, চলো। পেটে ব্যথা হচ্ছে নাকি? শুনছেই না, হাসপাতালে যাও, না হয় মর্গে যাও, তাও আবার বাড়িটাকে শান্তি দাও। দুদণ্ড, না খেয়ে না ঘুমিয়ে কোনোটাতেই শান্তি নেই। মনে হচ্ছে দু চোখ যেদিকে চলে যায়। আমি অষ্টশক্ত নয়নে একবার তাকালাম এই বাপতুল্য শ্বশুরের দিকে। কথাবার্তার ধরন শুনলে মনে হয় বাড়ির বউ না, আমি কাজের লোক। আর ওনার দু চোখ কি আদৌ আছে? চোখ থাকতেও তো অন্ধ। যখন আমার ওপর অন্যায় হয় তখন এরা অন্ধ। আমি জবাব দিলেই মুখে বুলি ফোটে, কানে বেশি শোনে। হায় রে আমার কপাল! নিজের অবস্থা ভাবতে ভাবতে বাড়ি থেকে বেরিয়ে আসি। রিক্সা নিয়ে চেম্বারের উদ্দেশ্য বের হলাম। হঠাৎ আমার মনে হলো আরিফকে দেখলাম। রিক্সা দিয়ে মাথা বের করতেই গাড়ি মোড়ে ঘুরাচ্ছে। মনে হলো আরিফের সঙ্গে হেলমেট পরা একটি মেয়ে বাইকে। মেয়েটির লাল চুলগুলো রোদে চমক দিচ্ছিল। কিন্তু এই সময় তো আরিফ অফিসে থাকে। তাহলে কি ভুল দেখলাম আমি? ভুলই দেখেছি হয়তো, না হলে এই রোদের মধ্যে বাইক নিয়ে বের হওয়ার মানুষ আরিফ না, সঙ্গে আবার মেয়ে। এটা সম্ভব না কিছুতেই। যতই দুজনের মাঝে মান অভিমান হোক, আমায় ঠকানোর মানুষ না সে। প্রচণ্ড ভালোবাসে আমায়, টাকার সমস্যার জন্য এমন ব্যবহার করে। না হলে আমার স্বামী বেস্ট সৎ চরিত্রের। চেম্বারে পৌঁছে চেক আপ করালাম। রিপোর্ট আসবে বেশ কিছুক্ষণ পর। না খেয়ে এসেছি আমি, শুধু পানি খেয়েছি এক গানা গড়ে। এটাই নিয়ম। এবার কিছু খাওয়া উচিত। বাইরে বের হয়ে আশেপাশে তাকিয়ে রেস্টুরেন্টে ছাড়া কিছু পেলাম না দেখতে। এমনকি ফলের দোকানও আছে। মুদিখানার দোকানে অনেকটা দূরে, রাস্তা পার হতে হবে। এদিকে মাথা ঘুরছে আমার। এসেছিও একা, তাই আর রিস্ক নিলাম না। রেস্টুরেন্টে গিয়ে এক বাটি স্যুপ খেলাম। অনেকদিন হলো খাওয়া হয় না স্যুপ। খেতে ইচ্ছে করছিল। আরিফকে বললাম সময় হয় না তার এসব আনার। দেখলাম অনেক রকমের খাবার সেখানে। আমি 3টি বার্গার কিনলাম। বাইরে এলে কিছু না কিছু খাবার জিনিস নিয়ে যাওয়া আমার স্বভাব। আজও তাই করলাম। স্যুপ একা খেলাম আমি, বাড়ির জন্য নিলাম বার্গারগুলো। এছাড়াও আরিফ খুব পছন্দ করে বার্গার। ঝগড়া তো করেছি অনেক, এবার একটু খাওয়ানো যাক, তাতে যদি কিছুটা রাগ কমে আরিফের। তুই তরকারি করেছি আমি, হয়তো ঠিক হয়নি। আর আমাদের মধ্যে ঝগড়া হলে ভালো লাগে না একদমই। স্বামী স্ত্রী একে অন্যর পরিপূরক, মিলেমিশে থাকা উচিত। আবারও চেম্বারে গেলাম। রিপোর্ট আসলো আরও মিনিট 30 পরে। ডাক্তার বেড রেস্ট দিল কিছুদিন। উত্তেজিত হতে নিষেধ করলো, সাবধানে থাকতে বলল। আমি নিশ্চিন্তে মন নিয়ে বাড়ি ফিরছিলাম। বসেও গেলাম। দরজার সামনে এসে এমন কিছু কথা আমার কানে গেল যা ছিল প্রায় অপ্রত্যাশিত। চলবে।